হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে। আমরা আজ থেকে শুরু করছি সাতটা বইয়ের লেভেল 1 এর যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান। আজকে আমরা করব সেমিস্টার 1 এর একদম লাস্ট অধ্যায়, দৃঢ় বস্তুর গতি, কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি থেকে অঙ্কগুলোর সমাধান। প্রথম অঙ্ক। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো করার জন্য যাবতীয় যে সূত্রগুলো আমাদের এই অধ্যায় থেকে লাগবে সেগুলো লেখা আছে। টর্ক ইজিক্যাল টাউ সমান সমান আর ক্রস এফ বা আই আলফা, জড়তা ভ্রামক আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই থিওরিগুলো কমপ্লিট করা আছে এবং সবাই তোমরা এই ফর্মুলাগুলো সম্পর্কে ওয়াকিবহুল। চক্রগতির ব্যাসার্ধ কে ইজিক্যাল টু রুট ওভার আই বাই এম। সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে যে অক্ষ সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক বের করব আই ইজিক্যাল টু আই সি এম প্লাস এম ডি স্কোয়ার, এটা হচ্ছে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক এবং এই অক্ষের সাপেক্ষে আমাকে যে অক্ষ বরাবর জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে তার জড়তা ভ্রামক হবে এই আই। এম হলো বস্তুর ভর, ডি হলো এই দুটো অক্ষের মধ্যে দূরত্ব। লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী পরস্পর লম্ব তিনটি অক্ষের সাপেক্ষে এই দুটো জড়তা ভ্রামক যদি জানা থাকে সেটা আমরা এই সূত্রের সাহায্যে জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে পারবো। আরও মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে আমরা এই ধরনের যে বস্তুগুলো সেগুলোর জড়তা ভ্রামকটাকে আমাদের এখানে একদম মুখস্থ রাখতে হচ্ছে। এই জন্যই এই অধ্যায়টা একটু হার্ড হয়ে যাচ্ছে, যে এতগুলো এখানে তো মাত্র আমি 4টা লিখেছি, তোমাদের বইয়ে 8, 9, 10, 11টা পর্যন্ত এই ঘনবস্তুগুলোর জড়তা ভ্রামকের রাশিমালাগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের মুখস্থই রাখতে হবে। হ্যাঁ, আই সরল দণ্ডের ক্ষেত্রে জড়তা ভ্রামক আই ইজিক্যাল 1/12 এম এল স্কোয়ার, বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আই ইজিক্যাল 1/2 এম আর স্কোয়ার, নিরেট গোলক এর জন্য আই ইজিক্যাল টু 2/5 এম আর স্কোয়ার। এটা শুধুমাত্র কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে। তারপরে ব্যাস বরাবর আছে, স্পর্শক বরাবর আছে, সেগুলো রাশিমালাগুলো আলাদা, তোমরা বই থেকে সেগুলো দেখে নিও। তাহলে চলো আমরা শুরু করছি প্রথম কোশ্চেন। এম ভর এবং আর ব্যাসার্ধের একটি নিরেট গোলকের জড়তা ভ্রামক 2/5 এম আর স্কোয়ার হলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? এটা এসেছে 2014 সালে, তাই না? তো এখানে আমাদের জড়তা ভ্রামকটা দেওয়াই আছে। কোশ্চেন নাম্বার 1, জড়তা ভ্রামক আই সমান সমান দেওয়াই আছে, সেটা আগে আমি লিখে নিলাম 2/5 এম আর স্কোয়ার। ওকে, জড়তা ভ্রামক আমাদের দেওয়াই আছে। এম হলো বস্তুর ভর, আর হলো ব্যাসার্ধ। আমাদের বের করতে বলছে চক্রগতির ব্যাসার্ধ। দেখো আমরা এখানে চক্রগতির ব্যাসার্ধের রাশিমালা লিখে রেখেছি, তাহলে লিখব আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ কে ইজিক্যাল টু রুট ওভার আই বাই এম ইজিক্যাল টু রুট ওভার আই এর মান হচ্ছে এটা 2/5 এম আর স্কোয়ার, নিচে একটা এম, তাহলে এই এম কেটে যাবে, রুট ওভার এর নিচে আছে আর স্কোয়ার, তাহলে এই আরটা বাইরে বেরিয়ে যাবে, √2/5, এটা হবে আমাদের অ্যান্সার। 1 নম্বর কোশ্চেন হয়ে গেল, খুব ইজি। ওকে, এবার আমরা করছি কোশ্চেন নাম্বার 2। দুটি গোলাকার পাতের ভরের অনুপাত দেওয়া আছে 1:2 এবং ব্যাসের অনুপাত দেওয়া আছে 2:1 হলে জাড্য ভ্রামকের অনুপাত কত হবে? গোলাকার পাতের, হ্যাঁ দেখো এখানে একটা কথা আছে ব্যাসের অনুপাত, তাহলে আমরা জানি যদি দুটো গোলাকার পাতের ব্যাসের অনুপাত 2:1 হয় তাহলে ব্যাসার্ধের অনুপাতও 2:1 হবে, কারণ আমাদের এখানে ব্যাসার্ধ নিয়ে কাজ। আবার দেখো গোলাকার পাতের যে জড়তা ভ্রামক তার রাশিমালা কি হয়, কি আছে, গোলাকার পাত বা গোলাকার চাকতি 1/2 এম আর স্কোয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 2,
তাহলে আগে আমরা গোলাকার পাত দুটোর ভর এবং ব্যাসার্ধ লিখে নিই। অনুপাত দেওয়া আছে তাই একবারে লিখব। ধরি গোলাকার পাত দুটির ভর গোলাকার পাত দুটির ভর, একটার ভর যেহেতু অনুপাত 1:2 তাহলে একটার ভর ধরলাম m এবং অপরটির হবে 2m। ওকে, m এবং 2m। এবং গোলাকার পাত দুটির এবার কি ধরবো? গোলাকার পাত দুটির ভর ধরলাম, এটা গোলাকার পাত দুটির ব্যাসার্ধ 2:1। তাহলে আমরা এটাকে ধরবো 2r ও r। আচ্ছা, এটা স্মল আর লিখি তাহলে সুবিধা হবে, স্মল আর, ব্যাসার্ধ যেহেতু। আচ্ছা, তারপরে আমাদের বের করতে বলেছে জাড্য ভ্রামকের অনুপাত। আমরা জানি গোলাকার চাকতির জড়তা ভ্রামক, আমরা জানি গোলাকার চাকতির জড়তা ভ্রামক I = 1/2mr²। আমরা জানি গোলাকার চাকতির জড়তা ভ্রামক 1/2mr², তাই না? এইবার আমাদের বের করতে হবে প্রথম গোলাকার চাকতির জন্য জড়তা ভ্রামক এবং দ্বিতীয় গোলাকার চাকতির জন্য জড়তা ভ্রামক দুটোই হবে 1/2mr² এবং রেসপেক্টিভ m এবং r গুলো আমাদের ওই দুটো চাকতির জন্য বসাতে হবে। তারপরে এদের অনুপাত করে দিলেই আমরা পেয়ে যাব উত্তরটি। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি। অতএব প্রথম গোলকের জড়তা ভ্রামক আমি ধরে নিব I1, দ্বিতীয় গোলকের জড়তা ভ্রামক I2, অতএব I1/I2। আচ্ছা, এখানে একবার কথাটা লিখেই দিই। প্রথম গোলকের জড়তা ভ্রামক প্রথম গোলাকার পাতের জড়তা ভ্রামক বাই দ্বিতীয় গোলাকার পাতের জড়তা ভ্রামক। লেখাগুলো বোঝা যাচ্ছে? দেখি একবার। হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রথম গোলাকার পাতের জড়তা ভ্রামক, এটা হচ্ছে দ্বিতীয় গোলাকার পাতের জড়তা ভ্রামক। হ্যাঁ, এটাকে আমি বললাম I1, এটাকে বললাম I2। এবার তাহলে উপরের অল্প অংশটুকু আমি মুছে দিচ্ছি। 1 নম্বরটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা I1 ও I2 লিখব এই অনুযায়ী। তাহলে কি হবে? উপরে 1/2m, প্রথম গোলাকার পাতের ভর m, ব্যাসার্ধ কত 2r, আর এখানে আছে স্কোয়ার, তাহলে এটা হবে 2r এর স্কোয়ার। তারপরে দ্বিতীয় I2 1/2, দ্বিতীয়টার ভর কিন্তু 2m, তাহলে এটা হলো 2m, আর ব্যাসার্ধ r স্কোয়ার। এবার এগুলোকে আমরা সোজা করে দিই। আচ্ছা, এই হাফ তো কেটে যাবে, এই m তো কেটে যাবে, তাহলে উপরে থাকছে কি 4r², নিচে থাকছে 2r²। তাহলে এই r² কেটে গেল, থাকছে 4/2। আচ্ছা, এটাও কেটে দিই, তাহলে এটা থাকছে 2 নিচে 1, তাহলে অনুপাত হলো 2:1। এটাই হলো আমাদের অ্যান্সার। I1 ও I2 এর যে অনুপাত হবে, I1 ও I2 প্রথম গোলাকার চাকতি ও দ্বিতীয় গোলাকার চাকতির জড়তা ভ্রামকের যে অনুপাত হবে তা হলো 2:1। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 3।
একজন বালক তার হাত দুটি প্রসারিত অবস্থায় একটি ঘুরন্ত প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে 0.5 rps কৌণিক বেগে ঘুরছে, কিন্তু হাত দুটি গুটিয়ে নিলে তার কৌণিক বেগ হয় 1 rps রেভলিউশন পার সেকেন্ড। উভয় ক্ষেত্রে জাড্য ভ্রামকের অনুপাত নির্ণয় করো। খুব দারুণ অঙ্ক এটা। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো। তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এইখানে আমাদের ব্যবহার করতে হবে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। আচ্ছা, এই কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতিটা এখানে লেখা নেই, এখনই আমি লিখে দিচ্ছি। তো এই অঙ্কে দেখো, যখন বালকটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে, আমরা যেমন জিমন্যাস্টিকে দেখে থাকি, যখন জিমন্যাস্টরা দুই হাত প্রসারিত করে তখন তার কৌণিক বেগ কিন্তু কম থাকে। এবার যেই দুটো হাত এরকম করে গুটিয়ে নেবে, এরকম করে ঘুরবে, তাহলে তার যে কৌণিক বেগ সেটা মানে চক্কর মারার যে পরিমাণটা সেটা বেড়ে যায়। এই ক্ষেত্রে বেড়ে গেলেও কোন জিনিসটা ধ্রুবক থাকবে, সেটা হবে তার কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। তাহলে আমরা লিখব কোশ্চেন নম্বর 3, যেহেতু এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই লিখব যেহেতু সংস্থাতে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই বালকটির হাত প্রসারিত করা অবস্থায় কৌণিক ভরবেগ ও হাত গুটিয়ে নেওয়া অবস্থায় কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। বুঝে গেল? যেহেতু সংস্থাতে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই বালকটির হাত প্রসারিত করা অবস্থায় যে কৌণিক ভরবেগ থাকবে, হাত গুটিয়ে নেওয়া অবস্থায় কৌণিক ভরবেগ একই থাকবে। বুঝে গেছে? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে হাত গুটিয়ে নেওয়া অবস্থায়, অতএব আমরা লিখব হাত গুটিয়ে নেওয়া অবস্থায় কৌণিক ভরবেগ এবং প্রসারিত করা অবস্থায় কৌণিক ভরবেগ হবে সমান। এটাকে ধরলাম প্রথম অবস্থায় জড়তা ভ্রামক I1 ওমেগা 1, কৌণিক ভরবেগ সমান সমান হয় I ওমেগা। আর দ্বিতীয় ক্ষেত্রে I2 ওমেগা 2, এখানে লিখে দিলাম আমি কৌণিক ভরবেগ আচ্ছা, কৌণিক ভরবেগের তো অনেক রাশিমালা, সেটা L ইজিক্যাল টু mvr, এটাই সমান সমান হয় I ওমেগা, তাই না? কৌণিক ভরবেগ ইজিক্যাল টু I ওমেগা, I1 ওমেগা 1। তো আমাদের বের করতে বলেছে জড়তা ভ্রামকের অনুপাত, I1 আর I2 এর অনুপাত। তাহলে আমরা লিখে দেব I1 বাই I2 ইজিক্যাল টু ওমেগা 2 বাই ওমেগা 1। ওমেগা 2 এর মান কত? 1 rps। আচ্ছা, 1, এটা হবে 1, ওমেগা 2 এর মান 1, ওমেগা 1 এর মান 0.5। দেওয়া আছে এটা ওমেগা 1 ইজিক্যাল টু 0.5 rps, ওমেগা 2 ইজিক্যাল টু 1 rps। এটা হচ্ছে হাত প্রসারিত করা অবস্থায় কৌণিক বেগ, এটা হাত গুটিয়ে নেওয়া অবস্থায় কৌণিক বেগ। এবার এই দুইটার অনুপাত করলে কি হবে? I1:I2 করতে বলেছে, এই দশমিকটা তুলে দিলে এখানে হবে 10,
তাহলে 5 দিয়ে কেটে দেব 2 আর এটা 1, তাহলে হলো 2:1। এটাই হলো আমাদের অ্যান্সার। I1 ও I2 এর অনুপাত হবে 2:1। ওকে, এরপর আমরা করছি কোশ্চেন নাম্বার 4। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে এটির কোনো একটি ব্যাসের সাপেক্ষে এবং কোনো একটি স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং ব্যাসের সাপেক্ষে তারপরে আমাদের স্পর্শকের সাপেক্ষে নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 4। তাহলে দেখো যে এটা হচ্ছে আমাদের নিরেট গোলক। প্রথমবার এই যেহেতু গোলক, তাহলে এই বরাবরই আমি ব্যাসটা নিলাম, এই বরাবরই হচ্ছে ব্যাস, এই বরাবর এটা নিরেট গোলক। তো নিরেট গোলকের দেখো আমাদের যে ব্যাস বরাবর বা কেন্দ্রগামী অক্ষ বরাবর জড়তা ভ্রামক I = 2/5 mr²। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাই তো? ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার। এই ব্যাসার্ধটা দেওয়া আছে 5, এটা হলো আর, এটা ও বিন্দু, ঠিক আছে? তো 1 নম্বরটা আমি করছি, লিখব আমরা জানি নিরেট গোলকের ব্যাস সাপেক্ষে বলেছে প্রথমটা, ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক I = 2/5 mr², তাই না? আর আমাদের নির্ণয় করতে হবে চক্রগতির ব্যাসার্ধ। অতএব চক্রগতির ব্যাসার্ধ এটা K = √I/m। অতএব K √I এর মান 2/5 mr²/m। তাহলে এই m কেটে যাবে, আর সমান কত? 5 এর স্কোয়ার, তাহলে 2 × 5/5 সে দেওয়া হয়েছে 5 × 5, এটা কেটে গেল, তাই না? তাহলে থাকছে কি 2 × 5 মানে 10। এবার √10 মানে কত হয়? 3.16। উত্তর কত দেওয়া আছে? 3.162 সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে প্রথম পার্টটার উত্তর আমাদের হয়ে গেল। এইবার করতে বলেছে দ্বিতীয় পার্ট। ওকে, তাহলে দ্বিতীয় পার্টে আমাদের কি হয়েছে দেখো। দ্বিতীয় পার্টে বলেছে স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এবার আমাদের এটা হচ্ছে ব্যাস সাপেক্ষে করলাম। এবার একটা স্পর্শক নিব, এইটা হলো আমাদের স্পর্শক, এটাকে নাম দিলাম AB। এই AB অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে গেলেই দেখো আমাদের দরকার পড়বে কি? I। তাহলে এই এই স্পর্শক সাপেক্ষে আগে আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে তার জড়তা ভ্রামক, তাই না? তাহলে এই কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যদি আমরা
বা ব্যাস সাপেক্ষে যদি আমরা আই জানি, তাহলে স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে হলে আমরা যে উপপাদ্য বের করব তা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, তো আমরা লিখব সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে এ বি স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক এটাকে বলে দিলাম আমি আই ড্যাশ ইজিক্যাল টু আই প্লাস এম ডি স্কোয়ার। এইটা দেখো আই সি এম প্লাস এম ডি স্কোয়ার, এটা আমি আই ধরেছি। অতএব আই মানে 2/5 এম আর স্কোয়ার, এম তো হয়ে গেল ভর, আবার ডি বলতে বোঝাবে এখান থেকে এর দূরত্ব। এটা কার সমান হবে? এটা সমান হবে ব্যাসের। এই ডিটাও কার সমান হবে? ডিটা হবে আর এর সমান, তাহলে এটা লিখবো আর স্কোয়ার। ওকে, এবার এখান থেকে এম আর স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই, এম আর স্কোয়ার কমন নিলাম, এখানে থাকছে 2/5 প্লাস 1, এটা লসাগু করলে হয়ে যাবে 5 আর 2 7, 7/5 এম আর স্কোয়ার, 7/5 এম আর স্কোয়ার। ওকে, এরপরে আমরা বের করব চক্রগতির ব্যাসার্ধ। অতএব এ বি অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কে ইজিক্যাল টু √i/m সমান সমান, বা কে ইজিক্যাল টু √i মানে 7/5 এম আর স্কোয়ার, তাই না? আর নিচে থাকছে একটা এম। এবার কি এই এম তো কেটে যাবে, 7/5, আর এখানে থাকছে আমার কত? আর এর স্কোয়ার, তাহলে 7/5, এখানে দুটো আর মানে কি 5, তাই না? আর হচ্ছে আমাদের 5 × 5, তাহলে একটা 5 কেটে যাবে, তাহলে থাকছে √35, 36-এ হয় 6, তাহলে 35-এ 5.92 এর সামথিং হবে, হ্যাঁ, 5.92 সেন্টিমিটার। ওকে, 36 হলে 6 হতো, তাহলে 35 6 থেকে অল্প কম 5.92, তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেন কমপ্লিট। ঠিক আছে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 5। একটি নীরের চোঙের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, নিজ অক্ষ সাপেক্ষে চোঙটির জাড্য ভ্রামক নির্ণয় করো। ঘনত্ব দেওয়া আছে 9 গ্রাম সেন্টিমিটার পার কিউব। তাহলে এটা চোঙের, আমাদের চোঙেরটা লেখা নেই। চোঙের ক্ষেত্রে নিজ অক্ষ সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেটাও হয় কিন্তু বৃত্তাকার চাকতির সমান, I = ½ এম আর স্কোয়ার। এটাই হচ্ছে চোঙের জন্য, নীরের চোঙের জন্য নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে এখানে প্রথমত কি দেওয়া আছে? দৈর্ঘ্য L = 10 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে? R = ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এই দুটো দেওয়া আছে। আর দেওয়া আছে রো, ঘনত্ব 9 গ্রাম সেন্টিমিটার কিউব।
নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো জড়তা ভ্রামক যখন আমরা বের করব তখন কোনটার দরকার পড়বে? ভরের দরকার পড়বে। এখানে আমাদের ভরটা দেওয়া নেই, কিন্তু তার বদলে ঘনত্ব দেওয়া আছে। এবার ঘনত্ব থেকে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে কিভাবে আমরা ভর বের করতে পারি? দেখো যে আমরা জানি ঘনত্ব রো সমান সমান ভর এম বাই আয়তন। আয়তন কি? ভি। অতএব ভর এম ইজিক্যাল টু রো ভি, আর এই ভি চোঙের ক্ষেত্রে আমাদের আয়তন হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা পেলাম আমরা ভরের রাশিমালা। আপাতত এরকমই রাখছি, পরবর্তীকালে আমরা মানগুলো বসাবো। এরপরে লিখব আমাদের জড়তা ভ্রামকটাই বের করতে বলেছে। অতএব নিরেট চোঙের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক, নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আই ইজিক্যাল টু হাফ এম আর স্কোয়ার। আচ্ছা, এটা ক্যাপিটাল এম লিখে দিই, এখানে ক্যাপিটাল এম লিখেছি। অতএব আই ইজিক্যাল টু হাফ এম কত? রো পাই আর স্কোয়ার এইচ, রো পাই আর স্কোয়ার এইচ, আর এদিকে একটা আর স্কোয়ার। তাহলে টোটাল কত হয়ে গেল? হাফ রো আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার, আর টু দি পাওয়ার 4 পাই এইচ। এটা হয়ে গেল আমাদের টোটাল জড়তা ভ্রামক। এবার আমরা বসাবো মান। তাহলে হচ্ছে হাফ রো 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 হচ্ছে 9, আর টু দি পাওয়ার 4, আর কোনটা? আর হচ্ছে 20, তাহলে 20 এর 4, তারপরে পাই 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 বসাবো 22 বাই 7, আর আমি বসাবো এইচ। এইচ হচ্ছে এটা, এলটা, হ্যাঁ, সেটা হচ্ছে 10। তো আমার কি থাকছে? এটা দিয়ে এটাকে কেটে দেব 11। তো এখানে থাকছে 9 ইন্টু 11 মানে 99 বাই 7, আর এটা 20 টু দি পাওয়ার 4। তাহলে এইখানে 20 টু দি পাওয়ার 4 এখানে রাখলাম, 20 টু দি পাওয়ার 4 ইন্টু 10। আচ্ছা, এইগুলো ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা কিন্তু মিলে যাবে। এটা আছে কত? এটা আছে হচ্ছে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। তোমরা ক্যালকুলেশনটা একটু করে নিও। 10 টু দি পাওয়ার 7 আমি এভাবে করে দিলাম। ওকে, মনে হয় 226 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বেরোবে। এটাকে আমাদের 7-এ নিয়ে যেতে হবে। বুঝে গেল? তাহলে কোশ্চেন নম্বর 5 আমাদের কমপ্লিট। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 6। কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে 10 টু দি পাওয়ার -3 কেজি মিটার স্কোয়ার জাড্য ভ্রামক বিশিষ্ট একটি চাকতি মিনিটে 40 বার ঘুরছে। এর অক্ষ থেকে 10 সেন্টিমিটার দূরে 20 গ্রাম মোম আটকে দিলে এর কৌণিক বেগ কত হবে? খুব দারুণ অঙ্ক। এই মোমের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝে গেল? তো কোশ্চেন নাম্বার 6 বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নাম্বার 6, তাহলে প্রথমে কি দেওয়া আছে? কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে 10 টু দি পাওয়ার জাড্য ভ্রামক বিশিষ্ট, আর জাড্য ভ্রামক বিশিষ্ট চাকতি। আচ্ছা, সুবিধাই হয়েছে আমাদের জাড্য ভ্রামকটাই দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখে নিব যে বৃত্তাকার চাকতির, বৃত্তাকার দেওয়া আছে কি? একটি চাকতি বলা আছে, খালি চাকতি বলা আছে।
তাহলে লিখে দিই আমরা যে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে চাকতির জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক, এটাকে ধরলাম আমি I সমান দেওয়া আছে কত 10⁻³ কেজি মিটার স্কোয়ার। জাড্য ভ্রামকটা দেওয়াই আছে, আমাদের বের করতে হলো না। আচ্ছা, তারপরে এখান থেকে 20 সেন্টিমিটার দূরে মোম আটকে দিলে কৌণিক বেগ কত হবে? আচ্ছা, জাড্য ভ্রামক দেওয়া আছে, আর এটার কি দেওয়া আছে, চাকতিটি মিনিটে 40 বার ঘুরছে। আর দেওয়া আছে মিনিটে 40 বার ঘুরছে। চাকতিটি মিনিটে 40 বার ঘুরছে। এটা কেন দেওয়া আছে বলো তো? কারণ আমাদের বের করতে হবে কৌণিক বেগ ওমেগাকে বের করতে হবে, তাই এই জিনিসটা দেওয়া আছে। বুঝতে পারলাম? চাকতিটি মিনিটে মিনিটে 40 বার ঘুরছে। এবার এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের একবার পূর্ণ চক্কর মারলে কত ডিগ্রি ও অ্যাঙ্গেল কভার হয়? 2π। তো এ কি করেছে? মিনিটে 40 বার ঘুরেছে, তাই না? 1 মিনিটে 40 বার ঘুরেছে, তাহলে 40 বার ঘুরলে 40 × 2π এতটা কৌণিক সরণ করেছে 1 মিনিটে। তাহলে 1 সেকেন্ডে যে কৌণিক সরণ করছে সেটাকে আমরা বলি ওমেগা। তাহলে আমরা জানি কৌণিক বেগ ওমেগা θ/t। এখানে থিটা কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে আমাদের 40 × 2π, সেটা করেছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে এটাকে কেটে দেবো 3। তাহলে কৌণিক বেগ হচ্ছে 4π/3। ঠিক করলাম? 4π/3 রেডিয়ান পার সেকেন্ড। এটা কিসে বের হবে? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটার আর কোনো কাজ নেই, এটা মুছেই দিলাম। রেডিয়ান পার সেকেন্ড ওমেগা আমাদের বের হয়ে গেল। আচ্ছা, এটাকে নাম দিয়ে দিলাম ওমেগা 1। আমাদের দ্বিতীয় ওমেগাটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি করব? তারপরে এর উপরে অক্ষ থেকে 10 সেন্টিমিটার দূরে 20 গ্রাম মোম আটকে দেওয়া হয়েছে। তাহলে মোম আটকে দিলে মোমটাও কি করবে? কৌণিক বেগ নিয়ে ঘুরবে। তাহলে এরও একটা কি থাকবে? জড়তা ভ্রামক থাকবে। এবার আমরা লিখব যে অক্ষ থেকে কত 10 সেন্টিমিটার দূরে 20 গ্রাম মোম চাকতিটিতে আটকে দিলে মোমের জড়তা ভ্রামক কত হয়? মোমের জড়তা ভ্রামক আমরা জানি কোনো বস্তু যখন কোনো অক্ষকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে এইভাবে ঘুরবে, তার যে জড়তা ভ্রামক হয় সেটা হয় mr²। তাহলে এই ফর্মুলাটাই কাজে লাগবে এখানে। এটা ধরে নিলাম মোমটা এই চাকতির চারপাশে ঘুরছে আর ব্যাসার্ধের বৃত্তপথে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। জড়তা ভ্রামক mr²। এমটা কি? এমটা হচ্ছে 20, আরটা হচ্ছে 10, তাহলে 10 এর স্কোয়ার mr²। আচ্ছা, এটাকে আমি বললাম I ড্যাশ। তাহলে এটা হচ্ছে 100,000, তাই না? 10² মানে 100, 100কে 20 দিয়ে গুণ 2000।
আচ্ছা, তারপরে আমাদের বলেছে দ্বিতীয় ক্ষেত্রে কৌণিক বেগ কত। এবার আমরা অ্যাপ্লাই করব কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মোট জড়তা ভ্রামক আগে আমরা বের করে নিই। অতএব আচ্ছা, এখানে একটু সমস্যা হয়ে যাবে। কিসের সমস্যা? এটা হচ্ছে আমাদের এককটার, এটা আমরা কিসে বের করলাম? গ্রাম, তাই তো? এটা আমরা বের করছি গ্রামে। আর আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কৌণিক বেগটা। আচ্ছা, কৌণিক বেগটা মিনিটে, হ্যাঁ, আরপিএমেই দেওয়া আছে, আর আরপিএমেই বের করেছে। কৌণিক বেগটা দেখো থিটা বা রেডিয়ান পার সেকেন্ডে নেই, উত্তরটা আরপিএমে আছে। যদি উত্তরটা আমাদের কিসে থাকতো বলো তো? রেডিয়ান পার সেকেন্ডে কৌণিক বেগটার উত্তরটা থাকতো, তাহলে এটা করতে হতো 2π ইন্টু 40 করে 60 দিয়ে ভাগ করে এটা করতে হতো। তো এই অঙ্কটা আরও ছোট হয়ে গেল, এটা আমাদের করতেই হবে না, এটা আমি এক্সট্রা করে দিলাম। এই জিনিসটা করতেই হবে না, কৌণিক বেগ ওমেগা আরপিএমই দেওয়া আছে, তাহলে এটা কত হবে? 40 আরপিএমই হবে। হ্যাঁ, 40 আরপিএম রেভলিউশন পার সেকেন্ডেই দেওয়া আছে, আমাদের রেডিয়ান পার সেকেন্ডে নিয়েই যেতে হবে না, কৌণিক বেগটা আরপিএমই থাক। আচ্ছা, আর সমস্যা কি আছে? এটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার আর এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার, তাহলে কোনো একটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে যদি আমি করি কেজিতে, এটাকে তাহলে করতে হবে মিটার, এটাকে করতে হবে কেজি, তাহলে আমরা জড়তা ভ্রামকটা কেজিতে নিয়ে যেতে পারবো। তাহলে এটাকে যদি মিটার করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সেন্টিমিটার থেকে মিটার, হ্যাঁ, 10⁻²। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। এবার এটাকে আমি মিটারে করছি, তাহলে 10 ইন্টু 10⁻²। আচ্ছা, আগে ভরটা লিখি, এটা আছে 20, তো 20কে 1000 দিয়ে ভাগ করলে কেজি হবে। 20 ইন্টু 10⁻³ ইন্টু 10 ইন্টু 10⁻² এর স্কোয়ার। এইবারে কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 20 ইন্টু 10⁻³ ইন্টু 10 এর স্কোয়ার হয়ে গেল 100, এটার স্কোয়ার হয়ে গেল 10⁻⁴। তাহলে এটা আমরা কি পাচ্ছি? এবার দেখো, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, তিনটা শূন্য, পজিটিভ তিনটা শূন্য, আর এখানে 10⁻³, তাহলে এই শূন্য, এটা আর এই দুটো শূন্য কেটে যাবে, থাকছে 2 ইন্টু 10⁻⁴। আর আগে আমাদের যে জড়তা ভ্রামকটা ছিল সেটা ছিল 10⁻³ দিয়ে, তাহলে এটাকেও 10⁻³ দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে একটা 10 চলে আসবে এখানে। হ্যাঁ, এটা 1/10, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 0.2 ইন্টু 10⁻³ কেজি মিটার স্কোয়ার। বোঝা গেছে? একটা 10 এখানে 10⁻³ করলাম, তাহলে একটা 10 নিচে হবে, এই 10 দিয়ে একে ভাগ করলে হয়ে গেল 0.2, তাহলে এটা আর এটা আমাদের 10⁻³ আমি নিয়ে আসতে পারলাম। এবার লিখব তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মোট জড়তা ভ্রামক। অতএব মোট দ্বিতীয় ক্ষেত্রে মোট জড়তা ভ্রামক। দ্বিতীয় ক্ষেত্রে মোট জড়তা ভ্রামক কত হবে? এটা হবে, আমি যদি লিখি I1,
বা আই কি লিখব, আই 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 সেকেন্ড লিখে দিলাম, যাও। তাহলে হবে আই প্লাস আই ড্যাশ, আই সেকেন্ড ইজিক্যাল টু আই কত 10⁻³ আর আই ড্যাশ কত 0.2 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে এখান থেকে 10⁻³ কমন নেওয়া যেতে পারতো, কিন্তু এদিকে জায়গা নেই, তাই আমি কি করছি, এটা মুছে দিলাম। এটা মুছে দিলাম, ওমেগাটা পাশে লিখে দিচ্ছি, ওমেগা 1টাকে এইখানে লিখে দিলাম আমি, ওমেগা 1টাকে 40 RPM এটা দেওয়া আছে। I2টা আচ্ছা এরকমই থাক। এবার আমরা ব্যবহার করব কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অতএব কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী I1 ওমেগা 1 ইজিক্যাল টু I2 ওমেগা 2 এটা হবে। এবার প্রথমে I1টা মানে এই আই ওমেগা 1টা হচ্ছে এই ওমেগা 1টা লিখলাম, ওমেগা 1টা, I2টা হলো আমাদের এই I2, তাহলে এটা I2 এ থাকছে, আর ওমেগা 2টা আমরা বের করব। ওকে, তাহলে ওমেগা 2 সমান সমান হয়ে যাবে I ওমেগা 1 বাই I2। হ্যাঁ, কৌণিক বেগ বের করতে বলেছে, তাহলে আই মানে এটা 10⁻³ ওমেগা 1 কত 40, আর I2 মানে হচ্ছে এটা। তাহলে এখানে আমি কি করছি, 10⁻³ কমন নিচ্ছি, 1 প্লাস 0.2, তাহলে এটা কেটে যাবে। এবার 40কে 1.2 দিয়ে ভাগ করব, তাহলে এটাকে ভাগ করলে 33.3 RPM বেরোবে। এইটা হলো আমাদের ওমেগা 2, 33.3 RPM রেভলিউশন পার সেকেন্ড। ঠিক আছে, 6 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 7। এম ভরের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তার কৌণিক ভরবেগ এল, কণাটির উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল কত হবে? ভালো অঙ্ক। কোশ্চেন নম্বর 7 এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, কণার ভর দেওয়া আছে এম, ব্যাসার্ধও দেওয়া আছে, ব্যাসার্ধ কত আর, কৌণিক ভরবেগ দেওয়া আছে, কৌণিক ভরবেগ এল। আবার আমরা কি জানি, কৌণিক ভরবেগ এল সমান সমান কি mvr। আপাতত আমি এইটুকু করে রাখলাম। এবার দেখো আমাদের বের করতে বলেছে অভিকেন্দ্র বল। এবার অভিকেন্দ্র বলের রাশিমালা কি হয়, mv²/r। তাহলে এখানে লিখব আমরা জানি অভিকেন্দ্র বল v, আচ্ছা অভিকেন্দ্র বল সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন Fc ইজিক্যাল টু mv²/r। যার এই অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল সম্পর্কে সমস্যা, সে আমার পিতৃগতি অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পারো। mv²/r, আশা করি কারো সমস্যা হবে না। তাহলে এম আর জানা আছে, আমাদের ভি জানা নেই, এইখান থেকে আমরা ভি বের করে নেব, বা এখানে আমরা লিখে দেব ভি ইজিক্যাল টু L/mr। ওকে,
অতএব এফ সি ইজিক্যাল টু এম ভি এর মান কি এল বাই এম আর এর স্কোয়ার বাই আর। অতএব এম এল স্কোয়ার বাই এম স্কোয়ার আর এইটা থাকছে। তাহলে কি করা যাবে, এই এম দিয়ে স্কোয়ারকে কেটে যাবে, তাহলে থাকছে এল স্কোয়ার বাই এম আর কিউব, এল স্কোয়ার বাই এম আর কিউব মিলে গেছে অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নম্বর 7। এরপরে আমরা করব কোশ্চেন নাম্বার 8। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই হঠাৎ বর্তমান মানের 1/1/3 হলে একদিনের দৈর্ঘ্য কত হবে? কোশ্চেন নম্বর 8 বোঝা গেল। এই ধরনের এমসিকিউ আমার এই চ্যানেলের মধ্যেই করা আছে, তোমরা 25, 26, 27 এই এমসিকিউগুলো দেখতে পারো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো তাহলে আমরা করছি কোশ্চেন নম্বর 8। দেখো, আমরা সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ পরিবর্তন হওয়ার আগে তার যে ভর ব্যাসার্ধ সেটা ধরে নিই। কোশ্চেন নম্বর 8 লিখব, ধরি পৃথিবীর প্রকৃত প্রাথমিক বা প্রকৃত ভর কত এম, ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ কত আর। পরে কি হয়েছে, এটা 1/3 হয়ে গেছে। তাহলে এই অবস্থায় পৃথিবীকে একটা নিরেট গোলক ধরে নিতে হবে, আর এই নিরেট গোলকের যে জড়তা ভ্রামক সেটা কত হয় 2/5 mr স্কোয়ার, তাই না? এবার লিখব যে আমরা জানি নিরেট গোলকের জড়তা ভ্রামক সমান সমান 2/5 mr স্কোয়ার। এটা ছোট হাতে লিখলাম। অতএব লিখব পৃথিবীর জড়তা ভ্রামক কত হবে 2/5 mr স্কোয়ার। এটা হলো পৃথিবীর জড়তা ভ্রামক কখন, প্রাথমিক অবস্থায়। এরপরে কি বলেছে যে পৃথিবীর কোনটা চেঞ্জ হয়ে গেছে, পৃথিবীর চেঞ্জ হয়ে গেছে আমাদের কোনটা, পৃথিবীর চেঞ্জ হয়ে গেছে এই দুটো। তার আগে আমরা কি করে নেব, এই ওমেগাটাকেও বের করে নেব। হ্যাঁ, এটা আমরা জড়তা ভ্রামক বের করলাম। আচ্ছা, এটাকে লিখে দিই কি, এটাকে লিখে দিচ্ছি আমি I1, আর ওমেগা 1 কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ। এটাকে বলছি ওমেগা 1। এই সময় যে কৌণিক বেগ সেটা কি হবে, পৃথিবী কত পথ যায় 2π, কত সময়ে যায় 24 ঘন্টায়, 2π/24। পৃথিবী একটা নিজ অক্ষের সাপেক্ষে একটা পূর্ণ চক্কর মারতে কত সময় নেয় 24 ঘন্টা, 2π/t। এটা হয়ে গেল ওমেগা। এরপরে আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বলো, পৃথিবীর এই দুটো জিনিস কি হয়ে যাবে 1/3। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ কত হবে, পৃথিবীর ব্যাসার্ধ r/3, ভর কত হবে, ভর m/3, 1/3 হবে, এটা বলে দিয়েছে।
তাহলে এই অবস্থায় জড়তা ভ্রামক কী হবে? জড়তা ভ্রামকের সূত্রের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র এম এর জায়গায় m/3, আর এর জায়গায় r/3 বসাবো। অতএব জড়তা ভ্রামক I2, এটাকে বললাম I2, 2/5, m এর জায়গায় m/3, আর এর জায়গায় r/3 তার স্কোয়ার। হ্যাঁ, এবার এটাকে একটু ভেঙে দিব নাকি? আচ্ছা, আপাতত থাক। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বের করতে বলেছে এই কন্ডিশনে কৌণিক বেগ কত। কৌণিক বেগ, এই সময় কৌণিক বেগটাকে ধরে নিলাম ω2, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব? কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, ω1 I1 ω1 = I2 ω2। ওকে, তাহলে এরপরে লিখব কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, I1 ω1 = I2 ω2। আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে ω2, তাই না? ω2 = I1 ω1/I2। এবারে সাবধানে মানগুলো আমি বসাচ্ছি। ω2 আমি বের করব। I1 কোথায়? I1, এটা হচ্ছে I1, 2/5 mr²। ω1, এটা হলো I1, ω1 কত? 2π/24, এটা ঘন্টাতে বের হবে। আচ্ছা, তার নিচে কি বসবে? তার নিচে বসবে I2, 2/5 m/3 ইন্টু r², এটাকে স্কোয়ারটাকে শুধু ভেঙে দিচ্ছি, r²/9। এটা। আচ্ছা, তাহলে একটু জায়গা দরকার, তাই আমি এই পার্টটা মুছতে বাধ্য হলাম। সরি। হ্যাঁ, এইখানে এবার কি আমি কেটে দিতে পারি সেটা কেটে দিই। দেখো, 2/5 কেটে গেল, এই m উপরে আছে, কেটে গেল, এই r², এটা উপরে আছে, কেটে গেল, আর কিছু আপাতত কাটছি না। তাহলে দেখো, এখানে থাকছে 2π/24, ω2 সমান উপরে থাকছে কত? 2π/24, আর এটার নিচের দিকে কি থাকছে? এখানে থাকছে 1/3, 2/5 তো কেটে দিয়েছি, 1/3, আর এখানে থাকছে 1/9, এখানে থাকছে 1/3, 1/, তো লেখা আছে 1/3 ইন্টু 1/9। এবার এটাকে সোজা যদি করি, 2π/24 ইন্টু, এটা 9 3 27 চলে যাবে উপরে /1। ω2 বের করতে হবে। আমি কি করছি? এটা দিয়ে এটাকে কেটে দিলাম, 12 হলো। এবার এটাকে কেটে দিই আমি, কত? 3 দিয়ে 9, এটাকে কেটে দিই 4, তাহলে কি হচ্ছে? 9π/4। ঠিকই আছে, একটু প্রবলেম ছিল, 9π/4। এবার আমরা জানি ω = 2π/t,
অতএব এই টিটা হচ্ছে পর্যায়কাল, অতএব 2π/t সমান সমান ω2 কত বের হলো 9π/4। এখান থেকে আমরা বের করব t ইজিক্যাল টু 4 দুগুণি 8, 8π/9, 8π/9π। এটা করলে আমাদের বের হবে যেটা উত্তরে দেওয়া আছে 0.88 আওয়ার। তাহলে একদিনের যে দৈর্ঘ্য হবে 0.88 আওয়ার। কত ছোট হয়ে যাবে দিনটা, 0.1 ঘন্টারও কম, 0.88 আওয়ার। ওকে, তাহলে 8 নম্বর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক ছিল, এটা আমরা সমাধান করলাম। এরপরে আমরা চলে যাব আজকের লাস্ট অঙ্ক, কোশ্চেন নম্বর 9। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 9, এখানে কি বলা হয়েছে, একটি কণার উপর ক্রিয়াশীল বল F = kr হলে দেখাও যে কণাটির ভরবেগ ধ্রুবক, যেখানে k একটি ধ্রুবক রাশি। এটা আসছে 2014 সালে। হ্যাঁ, দেওয়া আছে F = kr, তাই না? কোশ্চেন নম্বর 9, F = ভেক্টর দেওয়া আছে, F = kr, এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে বলেছে যে কৌণিক ভরবেগ ধ্রুবক। আচ্ছা, কৌণিক ভরবেগ ধ্রুবক, তো আমরা জানি কৌণিক ভরবেগ L = r × F। কৌণিক ভরবেগের এটাও একটা রাশিমালা, r × F, বুঝতে পারলাম। এরপরে আমাদের এই কৌণিক ভরবেগকে কি দেখাতে হবে সেটা ধ্রুবক। তাহলে আমরা জানি যদি কোনো অবকলনের মান 0 বের করতে পারি তাহলে সেই রাশিটা হয় ধ্রুবক। তাই আমাদের এই পদ্ধতিতেই এই অঙ্কটার সমাধান করতে হবে। এবার আমরা কি করব, এই L এর করব অবকলন, মানে এটাকে অবকলন রূপে লিখব, dL/dt এইভাবে লেখা হলো। তাহলে r × F, শুধু এইটার অবকলন নিলাম আমি। এবার এই পার্টটা যদি 0 করতে পারি তাহলে এর অবকলন হবে 0, তাহলে আমরা লিখব L হলো ধ্রুবক রাশি। এবার এইটাকে আমাকে 0 প্রমাণ করতে হবে, তার জন্য আমরা F এর যে মান এখানে বসাবো, r ভেক্টর, k ভেক্টর, r ভেক্টর। আচ্ছা, এরপরে কেটাকে বাইরে নিয়ে নেব, এটা যেহেতু স্কেলার তাহলে r × r। এবার আমরা জানি দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে 0, দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে 0। এটা হয়ে গেল 0, তাহলে গোটা রাশিটা হয়ে গেল 0। তাহলে দেখো আমরা dL/dt = কি প্রমাণ করলাম, 0। অতএব আমরা লিখতে পারি যে L একটি ধ্রুবক রাশি। ওকে, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো 10, 11 তোমাদের জন্য থাকছে হোম টাস্ক। তোমরা অবশ্যই এই দুটো অঙ্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো যেগুলো করানো হলো যদি ভালো করে লক্ষ্য করো, ভালো করে কনসেপ্টটা বুঝে যাও, অবশ্যই এই দুটো অঙ্ক করতে পারবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই সমাপ্ত করা হচ্ছে। আমি চেষ্টা করব তোমাদের জন্য যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে আরও কিছু অধ্যায় থেকে অঙ্ক ও MCQ সমাধানগুলো করে দেওয়া যায়। যদি ক্লাস ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।